আমি কিন্তু আপনাদেরই দলে যারা অকৃতকার্য মানে ফেলের দলে। আমি আমার জীবনের প্রথম অভিযান কিন্তু ব্যর্থ হয়েছিল। 2007 সালে আমি প্রথম অভিযানে যাই, সেই অভিযানটা আমার ব্যর্থ হয়েছিল 2007-এর মে মাসে। আবার আমার জীবনের প্রথম এভারেস্ট অভিযানও কিন্তু ব্যর্থ হয়েছিল। আমি যদিও 2বার এভারেস্ট আরোহণ করি, কিন্তু আমি এভারেস্টে কিন্তু 3বার অ্যাটেম্প্ট নিই। 2010, 11, 12। 10-এ আমি তিব্বত দিকে যাই, ওইবার আমি 23,000 ফুট থেকে ব্যাক করি। আবহাওয়া খারাপ ছিল এবং আমার শেরপা যে ছিল তার একটু ভুল ডিসিশন ছিল, কিন্তু আমার জীবন কি ওইখানে শেষ হয়ে গিয়েছিল? ধরুন আপনারা যারা শিক্ষার্থী, যারা কৃতকার্য হননি, আপনাদের মনে করেন যে আপনাদের জীবন শেষ। কৃতকার্য মানে কি খালি স্কুল পরীক্ষায় পাশ করা? জীবনে অকৃতকার্য মানে শুধু স্কুল বা শিক্ষা জীবনে কোনো একটা সাবজেক্টে ফেল করাই কিন্তু জীবন অকৃতকার্য হয় না। আমি প্রথমবার 10-এ যখন ফেরত আসি, তখন কিন্তু আমি দেখেছি যে তারা কাঁদছে। আমি যখন ফেরত আসি, কিন্তু আমি জানি পর্বতে এই ঘটনা ঘটতে পারে। কিন্তু আমি এসে কি করেছি, আমি আবার নতুন উদ্যমে আমি আরও বেশি নিজেকে শারীরিকভাবে তৈরি করেছি, ফিজিক্যালি এবং মেন্টালি। তারপর কিন্তু আবার আমি গিয়েছি এবং 2বার গিয়েছি, একবার না। আমি সাধারণত আমি বলি না আমরা, কিন্তু আমি আমার কথা বলছি এই জন্য যে আমি 2011 সালে আবার যাই, তিব্বত দিয়ে উঠি। আবার 2012 সালে আমি এবং নিশাত মজুমদার আবার নেপাল দিয়ে যাই। আমি কখনো চিন্তাই করিনি ছোটোবেলায় যে আমি বাংলাদেশের কোনো পাহাড়ে যাব, আর হিমালয় এভারেস্ট তাও আবার 2বার, সেটা তো ছিল স্বপ্নের বাইরে। আমি শুধু আমার জীবন থেকে একটা জিনিস শিখেছি, আমি আপনাদেরকে সেটা বলতে চাই। আগে আমি কেউ একটা ছবি দেখিয়ে নিই আপনাদেরকে। আমাদের যখন সেই অভিযানে যাই, আমরা কিন্তু পর্বতারোহণ কিন্তু এরকম একটা ব্যাপার না যে আপনি একবারই এভারেস্টে চলে যাবেন। এটা আপনাদের শিক্ষা জীবনের মতো। প্রথমে আমরা যেমন প্রাইমারি পাস করে হাই স্কুলে যাই, হাই স্কুলের পরে কলেজ, তারপর ইউনিভার্সিটি, এরকম আমরা প্রথমে আমাদের পাহাড়গুলোতে যাই। আমাদের যদি মাটির পাহাড়, তারপরে আমি ট্রেনিং করি ভারত থেকে পর্বতারোহণের, কারণ আমি পর্বতারোহণের যে দড়িতে কীভাবে করতে, ওই ট্রেনিংগুলো আমি জানি না। সেখানে ট্রেনিংগুলো করি, 2টা ট্রেনিং করি। তারপরে আমরা সেই ট্রেনিংয়ের সময় আমাদের সেই বরফের ট্রেনিং সেগুলো করি। তারপরে আমি 2010-এ যখন প্রথমবার সেই তিব্বত দিয়ে যাই, যেটাকে উত্তর দিক বলে, হিমালয় এভারেস্ট হলো নেপাল এবং তিব্বতের সীমান্তে। আমরা নেপালে যাই, নেপাল থেকে আমরা তিব্বতে প্রবেশ করি। আপনারা জানেন তিব্বত চায়নার একটা অংশ। একেবারে পর্বত হলো এরকম একটা জিনিস, হিমালয় বা পর্বত। আপনার হিমালয় হলো একটা রেঞ্জ, পর্বতমালা। পর্বত কেমন থাকে, পাহাড় কেমন থাকবে দেখবেন, উঁচা নিচা, এরকম উঁচা নিচা, তাই না? এরকম সমান্তরাল কিন্তু থাকে না, উঁচুতে উঠতে হয়, নিচে নামতে হয়। পর্বতের সাথে আমাদের জীবনের কিন্তু অনেক মিল, কারণ আমরা এরকম উঁচুতে উঠি, নামতে হয়। যদি এটা একটা সমান্তরাল থাকে, ধরেন একজন মুমূর্ষ রুগীকে যখন আমরা নিয়ে যাই ইমার্জেন্সিতে, তখন আমরা তার আত্মীয় স্বজনরা দেখি যে মনিটরে, যে ওই যে মনিটরের দাগটা কেমন, দাগটা কিন্তু শুধু আপ ডাউন করে। আপ ডাউন মানে কি আপনি জীবিত আছেন। আর যখন একটা সমান্তরাল প্যারালাল হয়ে যায়, তখন কিন্তু মানে কি শেষ। তো আমাদের জীবন কিন্তু পর্বতের মতো, আমাদের তো উঠতে হয়, নামতে হয়, আমাদের উঠা থাকবে, আমরা ব্যর্থ হব, আবার সফল হব, আবার ব্যর্থ হব। আমি জীবনে এই পর্যন্ত 26টা অভিযান করেছি, 26টাই কিন্তু সফল হয়নি। আমি 12টা আলাদা আলাদা পর্বতে 14বার আরোহণ করেছি, কিন্তু আমার 12টা অভিযান ব্যর্থ হয়েছে, 14বার সফল হয়েছে। আমরা সেই বেস ক্যাম্পে, তিব্বতে বেস ক্যাম্পে চলে যাই 17,000 ফিট উঁচুতে, এবং সেখানে আমরা যে তাঁবুগুলোতে থাকি, কিভাবে থাকি, এটা একটা কঠিন ব্যাপার। পর্বতারোহণ হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা খেলা, পৃথিবীর সবচেয়ে এক্সট্রিম স্পোর্ট, সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রতি বছর অনেক মানুষ মারা যায় পর্বতারোহণ করতে। আপনারা এই ছবিটা দেখেন, একজন হাঙ্গেরির পর্বতারোহী, ওনার নাম জোতিরোস। ওনার সাথে আমার কাঞ্চনজঙ্ঘা অভিযানে দেখা হয়, পৃথিবীর 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ। আপনারা দেখেন যে ওনার ডান পা কৃত্রিম। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা জোরে, যারা শিক্ষার্থী আপনারা জোরে আওয়াজ করেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? ওনার ডান পা কৃত্রিম। উনি এই ডান পা আর্টিফিশিয়াল। উনি 2010 সালে পোল্যান্ড এবং স্লোভাকিয়ার বর্ডারে তাত্রা মাউন্টেন রেঞ্জে অভিযান করতে গিয়ে অ্যাভালাঞ্চে পড়ে, তুষার ধসের কবলে পড়ে ওনার ডান পা ডান পা কাটা পড়ে উনি আহত হন, এবং ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। এবং কৃত্রিম পা লাগিয়ে উনি এভারেস্ট সহ পৃথিবীতে এভারেস্টের সমমানের, মানে 8,000 মিটারের 14টা পর্বত আছে, সেই 14টার 10টা আরোহণ করেছেন উনি এই কৃত্রিম পা লাগিয়ে। জোতিরোস ওনার নাম। উনি হাঙ্গেরির প্রথম এভারেস্ট বিজয়ী এবং খুবই অনুপ্রেরণাদায়ক একজন পর্বতারোহী। আপনি এই ছবিটা দেখেন, একজন ভদ্রলোক, ওনার নাম কিং হং বিন। ওনার সাথে আমার কাঞ্চনজঙ্ঘা অভিযানে দেখা হয়। দক্ষিণ কোরিয়ার মানে অনেক বিখ্যাত একজন পর্বতারোহী। ওনার 2 হাতের 10 আঙ্গুল নাই, এটাকে ফ্রস্ট বাইট বলে। ফ্রস্ট বাইটে কাটা পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন 2 হাতের 10 আঙ্গুল নাই। উনি এই 10 আঙ্গুল ছাড়া, যেখানে আমাদের হাত দিয়ে দড়ি দিয়ে উঠতে হয়, বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে, উনি এই 2 হাতের 10 আঙ্গুল ছাড়া
পৃথিবীর 14টা 8,000 মিটার, যে 14টা সবচেয়ে উঁচু পর্বত, 8,000 মিটার মানে 26,250 ফুট, সেই 14টা 8,000 মিটারের পর্বত উনি আরোহণ করেছে এই 2 হাত ছাড়া। কিম হং বিন, আপনারা দেখেন যে একজন এই যে ছবিটা আপনারা দেখলেন, কিম হং বিন এবং জোত ইরোস, একটা মানুষের কি ধরনের মানসিক শক্তি থাকতে পারে যে এরকম একটা কঠিন কাজ উনি হাত ছাড়া পা ছাড়া করতে পারে। এই পর্বতারোহণে আমরা যেমন এখানে এখন আমাদের তো শীতের সময় কখনোই শূন্যই হয় না আমাদের বাংলাদেশে, তাই না? আমি সর্বনিম্ন তাপমাত্রা ফেস করি -40, হিমাঙ্কের নিচে 40 ডিগ্রি, ওই মাইনাস টেম্পারেচারে এবং স্বল্প অক্সিজেন, ওখানে অক্সিজেনের অনেক কমে যায় উচ্চতায়, কী ধরনের নানা রকম সমস্যা তৈরি হয় শরীরের ভিতরে। কিন্তু মানুষ কিন্তু এই হাত কাটা যাচ্ছে, পা কাটা যাচ্ছে, স্নো ব্লাইন্ড, ফ্রস্ট বাইট, অনেক রকম সমস্যা হয়, সেরিব্রাল ইডিমা, পালমোনারি ইডিমা, তারপরে মানুষ কিন্তু এই কঠিন কাজটা করে। কী ধরনের মানসিক শক্তি থাকে। আমরা এই ছবিটা দেখেন, যে সামনে যে ভদ্রলোক আছে ওনার নাম সজল খালেদ, উনি বাংলাদেশের একজন পর্বতে 2013 সালে এভারেস্ট আরোহণ করতে গিয়ে উনি মারা যান। সজল খালেদ, উনি এভারেস্ট চড়ে ফেরার পথে মারা যান। আমরা সেই কঠিন পথ দিয়ে এগুলো যাই, আপনারা দেখতে পাচ্ছেন সেই বরফের মধ্যে আমাদের তাঁবু করতে হয়, ক্যাম্প করতে হয়। আমরা আমাদের অ্যাডভান্স বেস ক্যাম্প 21,000 ফিট উচ্চতায় তিব্বত দিকে, এবং এইখানে ছিল আমাদের, এবং ওইখানে যে এত ঠান্ডা, একটা আমরা যখন ডিম ভাজার জন্য এসে ডিমগুলো সব মানে আইসক্রিমের মতো হয়ে থাকে, সেই ডিমগুলো আমরা চূড়ার উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম, সেই চূড়ান্ত আরোহণ করার জন্য আমি অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এর পথে আমরা আমাদের শেরপা সহ আমাদের দলের, এবং সেই চূড়ার দিকে সবাই যখন সেই বরফের মধ্যে আপনারা দেখেন লম্বা লাইন লেগে যায়, সেই কঠিন পথগুলোতে আমাদের এইভাবে যেতে হয়, এবং অনেকগুলো হিমবাহে যে ফাটল থাকে সেই ফাটলগুলোকে আমাদের পার হতে হয়। এবং ক্যাম্প 1 যেটা 23,000 ফুট উঁচুতে, 7,045 মিটার ক্যাম্প, এখান থেকে আমরা বোতলজাত অক্সিজেন ব্যবহার শুরু করি, এবং এই কঠিন পথ পেরে আমরা ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 এর পথে যাই, এবং ক্যাম্প 2 25,275 ফুট উঁচুতে ক্যাম্প 2, এবং ক্যাম্প 2 থেকে আমরা ক্যাম্প 3 তিব্বত দিকে। 8,000 মিটারকে বলে ডেথ জোন, একেবারে মেডিকেল সায়েন্সে, যে 26,000 ফুটের উপরে ওটা মৃত্যুপুরী, কিছুই এখানে বেঁচে থাকতে পারে না। আমরা সেই ক্যাম্প 3-তে যখন পৌঁছে যাই 20 মে 2011, 20 মে আমি ক্যাম্প 3 8,300 মিটার 27,230 ফুট, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনার ওইখানের সাথে আমার চেহারা এখানে মিলছে না, তাই না? একেবারে বিভৎস হয়ে যায় আমাদের চেহারা। আমি সর্বোচ্চ আমার জীবনে 49 দিন গোসল করিনি, শেভ করিনি, 49 দিন। এবং এই পর্বত আরোহণ যে কি কঠিন, প্রতিটা মুহূর্ত কঠিন, প্রতিটা পদক্ষেপে মৃত্যু ঝুঁকি, এবং আমি 3বার মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি অলৌকিকভাবে। আমি যে এখন আপনাদের সামনে কথা বলছি, এটা কিন্তু আমার বোনাস লাইফ চলছে, আমার বেঁচে থাকার কথা ছিল না। উপরওয়ালার ইচ্ছে, আপনারা সবার, দেশবাসী সবার দোয়ায় বেঁচে আছি এখনও। এবং সেই কঠিন বাধা, ফার্স্ট স্টেপ তিব্বত দিকে, ফার্স্ট স্টেপ একটা কঠিন জায়গা। এই রাতের বেলা যখন এই জায়গাগুলো পার হয়ে হেড টর্চের আলোতে আমি একটা মৃতদেহ পড়ে আছে ওখানে। আমি মোট 60টা মৃতদেহ দেখি ওখানে পড়ে আছে বিভিন্ন জায়গায়, এগুলো কিছুই পচে না, বছরের পর বছর এরকম অবিকৃত থাকে। এবং সেকেন্ড স্টেপ নামে আর একটা কঠিন বাধা। তারপর আমি থার্ড স্টেপের কাছে চলে যাই, ভোর সকাল তখন 5টা বাজে, একেবারে সূর্য তখন আলো ওঠেনি। হঠাৎ আমার একটু চোখে ঝাপসা দেখতে লাগলাম, একটু বাতাস বইতে লাগলো, আমি চোখে ঝাপসা দেখছি। তখন আমরা 7 জন ছিলাম একটা দলে। তো আমার সাথে যে শেরপা ছিল, যে প্রধান গাইড, ও বললো যে তুমি তো চোখে ঝাপসা দেখছো, তুমি কি নিচে নেমে যাবা? তখন আমি বললাম যে না, আমি উপরেই যাবো, যে তুমি আমার সাথে সাথে থাকো। আমি একটু স্লো হয়ে গেলাম আমাদের দলের সাথে, বাকি 4 জন একটু এগিয়ে গেল, আমি একটু স্লো আস্তে এগোতে লাগলাম। কারণ ওখানে তো রাস্তাঘাট এরকম না যে একেবারে চওড়া রাস্তা, একদম সরু রিজ ধরে সেই গিরি পথ ধরে ধরে যেতে হয় বরফের মধ্যে, সেই দড়ি বেয়ে বেয়ে বিভিন্ন যন্ত্রপাতি। তো ওই চোখে ঝাপসা দেখছি, একটু স্লো হয়ে গেলাম। হঠাৎ এই থার্ড স্টেপের মতো এরকম একটা জায়গায় এসে আমার কানে আসলো হেল ফেল বলে একটা মানুষের চিৎকার। হেল ফেল বলে কে চিৎকার করছে, সেই এমনি আমি চোখে ঝাপটা দেখছি। তখন আমি আসলে একটু ভয় পেয়ে গেলাম, এবং যখন থার্ড স্টেপের এই জায়গাটা বসলাম, দেখলাম যে আমার চোখের সামনে, এর আগে আমি 7টা অলরেডি মৃতদেহ দেখে আসছি যে বিভিন্ন জায়গায় পড়ে আছে। যখন থার্ড স্টেপে বসলাম, তখন দেখলাম আমার চোখের সামনে একজন আয়ারল্যান্ডের পর্বতারোহী, উনি মারা যান। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডেড বডি পড়ে আছে এখানে, দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে? একজন মানুষের মৃতদেহ, লাল পোশাক পরাটা আমি উপরে, একজন মানুষ মারা ওই যে পড়ে আছে, আমি তার পাশ দিয়েই আমাকে যেতে হয় উপরে। আমি এটা নামার সময় রাতের বেলায় ওই পথটা যাই, সকালে যখন আমি নেমে আসি তখন আমার শেরপাই ছবিটা তুলে। এবং উনি যখন আমার সামনে মারা যায়, তখন আমি চোখে ঝাপসা দেখছিলাম, আমি আসলেই একেবারে একটু ভয় পেয়ে গেছিলাম যে এরকম একটা অবস্থা, আমি চোখে ঝাপসা দেখতে পাচ্ছি, যে কোনো সময় আমারও এরকম হতে পারে। তখন আমার শেরপা হলো যে দেখো তুমি কি এখনও মানে তুমি, কারণ মানুষের আমাদের কাছে পর্বত হলো যে পর্বত সবসময় ওইখানেই থাকবে, আমি যদি জীবিত থাকি আমি কিন্তু আবার যেতে পারবো।
তো আমাকে বলে যে তুমি কি নিচে নিচে না? আমি কি না, আমি যাব, আমি মানসিকভাবে এবং শারীরিক আমি যাব, তুমি শুধু আমি একটু আস্তে স্লো হয়ে গেলাম, আমার সাথে সাথে আমি যাব। তারপরে সকাল 7টায় আমরা রাত 9টায় 20শে মে শুরু করি, পরের দিন 21শে মে সকাল নেপাল সময় সকাল 7টা এবং চীন সময় সকাল 9টায় গিয়ে আমি সেই চূড়ার শীর্ষে পৌঁছি। যখন চূড়ার শীর্ষে পৌঁছে যাই এবং আমি তো আনন্দে কেঁদে ফেলি আমার শেরপার গলা জড়িয়ে ধরে, এবং আমি উপরে আধা ঘন্টা ছিলাম। প্রথম 10 মিনিট আমি অক্সিজেন মাস্ক পরেছিলাম, তারপর আমি অক্সিজেন মাস্ক খুলে ফেলি এবং আমি যখন আমার আবেগকে কন্ট্রোল করে ওইখানে আমি উঠে দাঁড়ালাম, তখন আমার মনে হয়েছিল যে আমি মনে হয় এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি মনে পৃথিবীর রাজা, যে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায়, এটাকে বলে টপ অফ দ্য ওয়ার্ল্ড, 29,029 ফুট, যে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে আমি দাঁড়িয়ে আছি। সব কিছু আমার নিচে, সূর্য অস্ত দেখছি যে আমি নিচের দিগন্ত রেখা, আমার পায়ের নিচ থেকে সূর্য উঠছে, মানে এবং আমি যতদূর চোখ যায় আমার মনে হচ্ছিল যে আমি মানে পৃথিবীর অর্ধেকটা দেখতে পাচ্ছি। এবং এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল সেই টাইটানিকের হিরোর মতো, যে আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। যখন বাংলাদেশের পতাকা নিয়ে ওখানে ছবি তুলি তখন মনে হয়েছিল যে বাংলাদেশ এখন পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে, যে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় বাংলাদেশ। এই যে মৃত্যু ঝুঁকি আপনারা দেখলেন, এখন আপনাদের ধর আজ কেউ অঙ্কে ফেল করেছেন, আপনারা শুনলাম যে কেউ ইংরেজিতে ফেল করেছেন, এটা কি আপনাদের পড়ালেখায় এই অঙ্কতে পাশ করার জন্য বা ইংরেজিতে পাশ করার জন্য কি কোনো মৃত্যু ঝুঁকি আছে? কোনো অঙ্গহানি হবে? তাহলে আপনি কি পারবেন না এটা? আপনারা নেক্সটে যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী, আমি তাদের আবার শুনতে চাই, আপনার কাছে কি মনে হয় যে আপনার পড়ালেখাটাই পর্বতারোহণের চেয়ে কঠিন? কি মনে হয়? হ্যাঁ, তো একটা মানুষ যদি মৃত্যু ঝুঁকি নিয়ে এই কাজটা করতে পারে, এবং যে একবার না দুইবার, আমি আপনাদের সামনে আমি আমার কথা বলছি যে আমি 12টা অভিযানে ব্যর্থ হয়েছি, 14টা অভিযান সফল হয়েছে, এবং প্রথমবার এভারেস্ট অভিযানে আমার ব্যর্থ হয়েছিল বিভিন্ন কারণে। তা আমাদের জীবনে এরকম অনেক কারণ থাকে ব্যর্থ হওয়ার পিছনে। স্টুডেন্ট, শিক্ষক, অভিভাবক এবং যে ম্যানেজিং কমিটি, 4টা পিলারের উপর কিন্তু এই ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে। তো আমি মনে করি আমরা দোষারোপ না করে, এবং শিক্ষার্থী যারা, তাদের উদ্দেশ্যে আমার বলা যে আপনারা যদি, আমি আমার জীবন থেকে একটা জিনিস শিখেছি যে ধৈর্য ধরে লেগে থাকা। আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে আপনার স্বপ্নের শিখরে যাওয়া থেকে বিরত রাখতে পারে, এটা আমি বিশ্বাস করি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।